বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আবারও চলে এলাম অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, তো তাদের জন্য সাধারণ জ্ঞানের মক টেস্ট নিয়ে। তো আমরা এখানে প্রতিদিন কিন্তু 25টা করে কোশ্চেন ডিসকাস করব এবং যেগুলো তোমরা মক টেস্টের আকারে কোশ্চেনের অ্যান্সারগুলো বলে দেবো এবং তোমরা চাইলে কিন্তু মক টেস্টগুলো নিজে অ্যান্সার করার আগে নিজেও অ্যান্সার করতে পারো। এবং আমরা 25টা অ্যান্সার কোশ্চেন করার পর তোমাদের কতগুলো স্কোর হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো চলো আমরা সময় নষ্ট না করে একদম শুরু করব। এবং আমরা তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু তোমাদের কিন্তু ইতিমধ্যে দেখো দুটো বই কিন্তু অ্যাভেলেবেল। এই বইটা ইতিমধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমরা চাইলে এই বইটা পারচেস করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাকে মেসেজ করে রাখতে পারো যারা বইটা কিনতে ইচ্ছুক। এই বইটা কিন্তু তোমাদের জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থানের উপর মাত্র 30 টাকা দাম। বা আরও ডিটেলস কীভাবে কী কিনতে হবে তোমরা জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। কিন্তু দয়া করে কেউ কল করবে না, তোমরা সব মেসেজ করে রাখবে, আমি তোমাদের ঠিক সময়ে রিপ্লাই দিয়ে দেবো। এবং এই যে 3000 সিরিজের দেখতে পাচ্ছ যে জিকে মাস্টার বুক, এই বইটা কিন্তু এখন কাজ চলছে, কিছুদিনের মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং এই বইটা থেকে যে 3000 কোশ্চেন আছে সেখান থেকে তোমাদের এই মক টেস্টগুলো প্রতিদিন 25টা করে কোশ্চেন করানো হবে। এবং এই 3000 কোশ্চেনের এই বইটা তোমরা কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন তোমরা পারচেস করতে পারবে। তো চলো আমরা সময় নষ্ট না করে একদম প্রথম কোশ্চেনে চলে যাব। তো দেখো আমরা একদম চলে এসেছি মক টেস্টের প্রথম কোশ্চেন। আকাশ নীল রঙের হওয়ার কারণ কি? অপশান হচ্ছে প্রতিফলন, প্রতিসরণ, নিক্ষেপণ নাকি বিচ্ছুরণ। তো অ্যান্সার করো। যারা কিন্তু নিজে অ্যান্সার করতে পারবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে অ্যান্সার করবে। এবং তোমরা চাইলে খাতা পেন নিয়ে বসেও যেতে পারো এবং 25টা কোশ্চেন অ্যান্সার নিজে করার পর কতগুলো সঠিক হচ্ছে মেলানোর পরে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে একটু কমেন্ট করে দেবে, তাহলে বুঝতে পারবো তোমাদের প্রিপারেশান কেমন চলছে। তোমাদের কিন্তু সামনে যারা আলিপুরদুয়ার থেকে দেখছো তাদের কিন্তু সামনে মাসে এক্সাম 30-এ, সামনে মাসে বলছি তোমাদের 30-এ, এটা তো এপ্রিল চলছে, মানে তোমার জুনের দিকে পরীক্ষা হবে। 30শে জুন কিন্তু তোমাদের পরীক্ষার ডেট। তোমরা সকলে আশা করছি হয়তো জানো যারা আলিপুরদুয়ার থেকে ভিডিওটি দেখছো। তো আকাশ নীল রঙের হওয়ার কারণ কি? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের প্রতিসরণের জন্য, এটা হয়ে থাকে অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার। চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনে। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন কী রয়েছে। দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? অপশান হচ্ছে আমাদের মাদাগাস্কার, শ্রীলঙ্কা, জাভা নাকি বোর্নিও। অ্যান্সার করো দেখি কি অ্যান্সার করতে পারে। তো দারুচিনির দ্বীপ বলা হয় কাকে? শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। দেখো তার আগে আমরা একটু এক্সট্রা ডিটেলস জেনে নেবো। এইগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে জানা, ভালোভাবে একদম চাইছো প্রিপারেশান করতে, তারা কিন্তু এই পড়ার সাথে সাথে এই এক্সট্রা ডিটেলসগুলোও তোমাদের পড়তে হবে। শুধুমাত্র যেটুকু কোশ্চেনে থাকবে সেটুকুর বাইরে এই কোশ্চেনগুলোও পড়তে হবে, কারণ তোমাদের একদম ভালোভাবে প্রিপারেশান করতে হবে যেন এই টপিক থেকে যেন কোশ্চেন যদি আসে তাহলে যেন বাদ না যায়। ঠিক আছে, তা আমরা দেখে নেবো যে বিভিন্ন দেশের দেখো উপনাম রয়েছে কী কী। মায়ানমারের উপনাম দেখো কী রয়েছে। সোনালি প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে। শ্রীলঙ্কাকে বলা হয় প্রাচ্যের মুক্ত দারুচিনির দ্বীপ। তাহলে বুঝতে পারলে দেখো আমাদের কোশ্চেনে ছিল যে দারুচিনির দ্বীপ কাকে বলা হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি শ্রীলঙ্কা তখন। ঠিক আছে, একে প্রাচ্যের মুক্ত বলা হয়। দেখো অস্ট্রেলিয়াকে কী বলা হয়? সোনালি পশমের দেশ বা ক্যাঙ্গারুর দেশ। ভুটানকে কী বলা হয়? বজ্রপাতের দেশ। থান্ডার ড্রাগনের দেশ। অনেক সময় কোশ্চেন আসে। জাপানকে কী বলা হয়? ভূমিকম্পের দেশ, সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। ফিনল্যান্ডকে কী বলা হয়? সহস্র হ্রদের দেশ বা হাজার হ্রদের দেশ। ঠিক আছে, নরওয়েকে বলা হয়, কী বলা হয়? নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। মনে রাখবে এটা। আচ্ছা, এরপরে চলে আসছি দেখো স্কটল্যান্ড, একে বলা হয় কেকের দেশ। থাইল্যান্ড, এটা বলা হয় সাদা হাতির দেশ। অনেক সময় কোশ্চেনে আসে থাইল্যান্ড সাদা হাতির দেশ কাকে বলা হয়? থাইল্যান্ড হয়ে যাবে। এরপরে দেখো এটাও তো খুবই ইম্পর্টেন্ট, দেখো চিনির পাত্র কাকে বলা হয়? কিউবা। অনেক সময় কোশ্চেন আসে যে চিনির পাত্র কাকে বলা হয়, তাহলে কিউবাকে বলা হয় অপশান, এটা তখন অপশানে থাকবে তোমরা দেখতে পাবে। এবং সর্বশেষ মনে রাখবে যে বাংলাদেশকে বলা হয় সোনালি আঁশের দেশ। তাহলে সবগুলো কিন্তু তোমাকে ভালো করে প্রিপারেশান করার জন্য পড়ে যেতে হবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো। পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে। 3 নম্বর বলছে যে দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন কোন প্রকার আয়না? যারা দাঁত চিকিৎসার জন্য কোন প্রকার আয়না ব্যবহার করেন? বিশেষ ধরনের আয়না, সমতল আয়না, অবতল আয়না নাকি উত্তম আয়না। অ্যান্সার করো দেখি কে পারে। তো সঠিক উত্তর দেখো হয়ে যাবে আমাদের অপশান অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। অবতল আয়না তারা ব্যবহার করে থাকে। এবার আমরা একটু দেখো এক্সট্রা ডিটেলস একটু জেনে নেবো ভালো করে। যে দেখো যানবাহনের হেডলাইটে যেটা ব্যবহার করা হয় সেটা অবতল দর্পণ। অনেক সময় কোশ্চেনে আসে যানবাহনের হেডলাইটে, দেখো এখানে কিন্তু দুটো জিনিস কোশ্চেন আসে, মনে রাখবে। যানবাহনের হেডলাইটে মানে লাইটে যেটা থাকে সেটা হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এবং এই কোশ্চেনটাও তোমাদের বারবার আসে পরীক্ষায়, যে গাড়িতে ভিউ মিরর হিসেবে, মানে তোমার যে যখন ড্রাইভার গাড়ি চালায় তার পাশে দেখবে একটা ছোট্ট আয়না থাকে, যে পিছনের গাড়ি
অবস্থান জানার জন্য বা কেউ ওভারটেক করছে কিনা বা তার অবস্থান জানার জন্য সাধারণত যে আয়নাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে উত্তল দর্পণ। এটাও পরীক্ষায় বারবার কোশ্চেন আছে যে গাড়িতে ভিউ মিরর হিসেবে সাধারণত উত্তল দর্পণ ব্যবহার করা থাকে। কোন আয়না ব্যবহার করা হয়ে থাকে? এটাও উত্তল দর্পণ ব্যবহার করা থাকে। এটাও কিন্তু কোশ্চেন বারবার আসে। এবং এটা আমাদের কোশ্চেনে ছিল যে ডেন্টিস্টরা দাঁত এবং মুখের অন্যান্য অংশ দেখতে অবতল আয়না বা অবতল দর্পণ ব্যবহার করে থাকেন। ঠিক আছে, তাহলে এক্সট্রা ডিটেলসে আমরা পুরোটা সব পড়ে নিলাম। চলো পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে। সিএনজি এর ফুল ফর্ম কী হবে বলো দেখি। কনভার্টেড ন্যাচারাল গ্যাস, কন্ডিউসার্ড ন্যাচারাল গ্যাস, কন্ট্রাক্টেড ন্যাচারাল গ্যাস নাকি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি এর ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। দেখো এইখানে আমরা একটু জেনে নেবো এবার। দেখো সংকুচিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজি হচ্ছে একটি জ্বালানি গ্যাস যা প্রধানত মিথেন, যা সংকেত হচ্ছে CH4 দ্বারা গঠিত হয়। অনেক সময় কোশ্চেন আসে যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাসে কোন উপাদানটি থাকে, দিয়ে তোমাকে হয়তো আরও বিভিন্ন অপশানের মধ্যে মিথেন দিয়ে দিল, তখন কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে মিথেন। ঠিক আছে, এটাও মনে রাখতে হবে। চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসছি। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের 5 নম্বর কোশ্চেন কী রয়েছে। 5 নম্বর কোশ্চেন বলছে ভুটান রাজ্যের প্রবেশদ্বার, দি গেটওয়ে টু দ্য কিংডম অফ ভুটান নিচের কোন রাজ্যটিকে বলা হয়? দেখো নল রাজার গড়, বক্সার দুয়ার দুর্গ, আলিপুর দুয়ার নাকি বাগডোগরা? বলো দেখি ভুটান রাজ্যের প্রবেশদ্বার, দি গেটওয়ে টু দ্য কিংডম অফ ভুটান কোন নিচের কোনটাকে বলা হয়? তো সঠিক উত্তর কী যাবে? এটা বলা হয় বক্সা দুয়ার দুর্গটাকে। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে আমাদের 6 নম্বর। ভিটামিন এর ঘাটতির ফলে যে রোগটি যেটি হয় বা ভিটামিন এর অভাবে যে রোগটা হয় সেটা কী হবে? রাতকানা, রিকেট, স্কারভি নাকি চুল পড়া? বলো দেখি অ্যান্সার কী হবে? তো দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। আমরা জানি, অনেকবার পড়েছি, অনেক কোশ্চেনে এসছে, তাহলে এই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এইখানে এবার আমরা একটু এক্সট্রা ডিটেলসে দেখো পড়ে নেবো। দেখো ভিটামিন এর অভাবে কী হয়? রাতকানা রোগ হয়, এটা মনে রাখতে হবে তোমাদের। ভিটামিন B1 এর অভাবে দেখো বেরবেরি রোগ হয়, B1 ভিটামিনের অভাবে। ভিটামিন B3 বলছি, B3 অভাবে হয় পেলেগ্রা রোগ। ভিটামিন সির অভাবে হয় দেখো স্কারভি রোগ, এটাও পরীক্ষায় বারবার আসে। ভিটামিন ডির অভাবে কী হয়? রিকেট রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে, এটাও মনে রাখবে তোমরা। এবং ভিটামিন ইর অভাবে কী রোগ হয়? বন্ধ্যাত্ব রোগ হয়। এবং ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়? রক্তক্ষরণ। তাহলে এই সবগুলো কিন্তু তোমাকে ভালো করে যদি প্রিপারেশান করতে চাও, সব মাথায় কিন্তু রাখতে হবে এবং ভালোভাবে মুখস্থ করে পরীক্ষা দিতে যেতে হবে। পরবর্তী কোশ্চেনে চলে আসছি। দেখো পরবর্তী আমাদের 7 নম্বর কোশ্চেন কী রয়েছে। নিচের কোনটিকে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হিসেবে কোনটি পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হিসেবে পরিচিত? দীঘা, মালদহ, আসানসোল নাকি বালুরঘাট? বলো দেখি অ্যান্সার কী হয়ে যাবে। নিচের কোনটিকে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে আমাদের? সঠিক অ্যান্সার হয়ে যাবে আসানসোলকে বলা হয়ে থাকে। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাবো আমরা। পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে 8 নম্বর। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তাহলে অনেক সময় দেখো কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এই টপিক থেকেও তোমাদের কোশ্চেন আসে। তাহলে আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বেহালা, সেতার, বীণা নাকি সারদ? বলো দেখি অ্যান্সার কী হয়ে যাবে। তো সঠিক উত্তর দেখা হয়ে যাবে আমাদের অপশান ডি, সারদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন আমজাদ আলী খান। এবার সারদ বাদ্যযন্ত্রের সাথে আর কে যুক্ত ছিলেন, আমরা যেগুলো বারবার পরীক্ষায় এসছে বা আসে সেগুলো আমরা মুখস্থ করে যাব। সারদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন দেখো ওস্তাদ আলাউদ্দিন খান, এটাও পরীক্ষায় বারবার আসে। দেখো আমাদের কোশ্চেনে এটা ছিল আমজাদ আলী খান, তিনি সরদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। এবং জারিন শর্মা, এটাও কিন্তু বারবার পরীক্ষায় কোশ্চেন আসে যে জারিন শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, তখন অ্যান্সার হয়ে যাবে সারদ। ঠিক আছে, এবং ওস্তাদ আলাউদ্দিন খান, এটাও কিন্তু পরীক্ষায় বারবার কোশ্চেন আসে, তা তোমরা নামগুলো মুখস্থ করে রাখবে একদম ভালোভাবে, তাহলে কিন্তু যেন কোশ্চেন একদম বাদ না যায়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসছি 9 নম্বর। দেখো কী রয়েছে। মানুষের শরীরে সবচাইতে কঠিন বস্তু কোনটা? এনামেল, অস্থি, ডেন্টাইন নাকি নখ? বলো দেখি সবথেকে কঠিন বস্তু কোনটা শরীরের মধ্যে? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হচ্ছে দাঁতের যে এনামেল সেটা হচ্ছে সবথেকে কঠিন। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো 10 নম্বর। দেখো কী রয়েছে। এডস নিচের কোন প্রকার একটা অসুখ? এটা ভাইরাস ঘটিত অসুখ, ছত্রাক ঘটিত অসুখ, জিন ঘটিত অসুখ নাকি ব্যাকটেরিয়া ঘটিত অসুখ? এটা কী হবে বলো, অ্যান্সার করো দেখি। তো এডস হচ্ছে একটা ভাইরাস ঘটিত অসুখ। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো এবার আমরা একটু এক্সট্রা ডিটেলসে বিভিন্ন রোগ যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং এসছে সেগুলো সম্পর্কে একটু জেনে নেব বিস্তারিতভাবে। দেখো ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ যেটা মনে রাখবে তোমরা কী কী। দেখো যক্ষা, কলেরা, প্লেগ, টাইফয়েড, ডিপথেরিয়া, গনোরিয়া, সিফিলিস, কুষ্ঠরোগ, টিটেনাস এবং
মেনিনজাইটিস, এই সবগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তোমাদের পরীক্ষায় বিভিন্নভাবে কোশ্চেন আসবে, কীরকম যে ধরো একটা রোগের নাম দিয়ে দিল যে যক্ষা, এটা কোন প্রকার রোগ, তখন অ্যান্সার হয়ে যাবে ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলো। এবার দেখো আমরা ভাইরাস ঘটিত কিছু রোগের নাম পড়ে নেবো। দেখো ইনফ্লুয়েঞ্জা, হাম, গুটি বসন্ত, পোলিও, মাম্পস, জলাতঙ্ক, এডস। দেখো আমাদের কোশ্চেনে ছিল এডস কী প্রকার রোগ, তখন অ্যান্সার কী হয়ে যাবে, ভাইরাস ঘটিত রোগ। দেখো বোঝা গেল। তারপরে দেখো প্রোটোজোয়া ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ কিছু প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট রোগ, সেগুলো কী কী, দেখো ম্যালেরিয়া, কালাজ্বর, তারপরে স্লিপিং সিকনেস, অ্যাসপারজিলোসিস, এই সবগুলো হচ্ছে প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট রোগ। এবং লাস্ট মনে রাখবে ছত্রাকের দ্বারা সৃষ্ট রোগ, এটাও পরীক্ষায় বারবার আসে, যে রিং ওয়ার্ম এবং অ্যাথলিট ফুট, এই দুটোই কিন্তু পরীক্ষায় বারবার আসে। যে অ্যাথলিট ফুট এটা কোন কিসের দ্বারা সৃষ্ট রোগ, এটা তখন অ্যান্সার হয়ে যাবে ছত্রাকের দ্বারা সৃষ্ট একটা রোগ হচ্ছে অ্যাথলিট ফুট। এবং রিং ওয়ার্ম, এটাও কিন্তু, এই দুটোও কিন্তু বারবার পরীক্ষায় আসে। তাহলে এগুলো বিভিন্ন পরীক্ষায় সাম্প্রতিক আসা এবং ভালো করে পড়ে যাবে, বারবার কিন্তু তোমাদের পরীক্ষাতেও আসবে। তাহলে আমরা সব এক্সট্রা ডিটেলস আমরা সব পড়ে নিলাম। তো এরপরে আমরা চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন 11 নম্বর। কী রয়েছে দেখো 11 নম্বর, অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন। বারবার পরীক্ষায় প্রশ্ন আসে এবং তোমাদেরও আসবে। অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন, দেখো বলো, আনসার করো দেখি কে পারে। উইলিয়াম জোন্স, জেমস প্রিন্সেপ, ম্যাক্স মুলার নাকি চার্লস উইলকিন্স। আনসার কী হয়ে যাবে, অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন কে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। হলো, চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো। দেখো 12 নম্বর কী রয়েছে, কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনটি হয় কোনটি, হরমোনটি হলো মানে কাঁচা ফল পাকাতে কোন হরমোনটা ব্যবহার করা হয়, অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন নাকি ইনসুলিন। তো অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয় অক্সিন। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসছি 13 নম্বর কী রয়েছে দেখো, ম্যালেরিয়া যার কারণে ঘটে সেটি হলো কার কারণে ম্যালেরিয়া রোগ হয়, মানে কোন মশার কামড়ালে ম্যালেরিয়া রোগ হয়, বলো দেখি। প্লাজমোডিয়াম, কিউলেক্স মশা, অ্যানোফিলিস মশা নাকি খারাপ বাতাস, কোনটার কারণে, খারাপ বাতাসের জন্য হয় না, প্রথমে বলে রাখি তোমাদের। এই বাকি এ, বি এবং সি এর মধ্যেই অ্যান্সার হবে। যে ম্যালেরিয়া যার কারণে ঘটে সেটা হচ্ছে কোন মশা কামড়ালে হয়, তো এটা মনে রাখবে যে অ্যানোফিলিস মশা যদি কামড়ায় তাহলে ম্যালেরিয়া রোগ হয়। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। হলো, পরবর্তী কোশ্চেনে চলে আসছি। দেখো পরবর্তী কোশ্চেন 14 নম্বর, ট্রেন টু পাকিস্তান এই গ্রন্থটির লেখক কে, খুব পরীক্ষায় বারবার আসে কোশ্চেন কিন্তু। ট্রেন টু পাকিস্তান এই গ্রন্থটির লেখক কে, খুশবন্ত সিং, অতীন বন্দ্যোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নাকি সুবীর ঘোষ। অ্যান্সার করো, খুব পপুলার একজন লেখকের লেখা এটা ট্রেন টু পাকিস্তান, তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের খুশবন্ত সিং। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 15 নম্বর কী রয়েছে দেখো, নিম্নোক্ত কোন সংরক্ষণ বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়, কোনটা এগুলোর মধ্যে পশ্চিমবঙ্গে অবস্থিত নয়, গরুমারা, সুন্দরবন, মানস নাকি চাপড়ামারি, কোনটা পশ্চিমবঙ্গে অবস্থিত নয়, বলো দেখি। অ্যান্সার করো কী হবে, তো মনে রাখবে যে মানস জাতীয় উদ্যান এইটা কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। এটা কোথায় অবস্থিত, তো এটা আমাদের অবস্থিত হচ্ছে আসাম রাজ্যে। তো আমরা এক্সট্রা ডিটেলসে একটু জেনে নেবো, ভালো করে এক্সট্রা ডিটেলসে পড়ে নেবো। দেখো তাহলে মানস জাতীয় উদ্যান যেটা রয়েছে সেটা একটা জীবমণ্ডল সংরক্ষিত এবং ইউনেস্কোর বিশ্ব ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, এবং এটি আসাম রাজ্যে অবস্থিত। অনেক সময় কোশ্চেন আসে, তাহলে এটা কোথায় অবস্থিত, এটা আমরা জেনে নিলাম, এটা হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত মানস জাতীয় উদ্যান যেটা, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলো কী কী রয়েছে দেখো, সেটা আমরা একটু পড়ে নেবো। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলো হচ্ছে দেখো সুন্দরবন, বক্সা, সিঙ্গালীলা, গরুমারা এবং জলদাপাড়া, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান। এবং পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী অভয়ারণ্য কোনগুলো সেগুলো আমরা একটু পড়ে নেবো। সেগুলো হচ্ছে দেখো চাপড়ামারি, বেথুয়া, ডহরি, বক্সা, সজনেখালি এবং বল্লভপুর, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী অভয়ারণ্য। তাহলে এগুলো সব আমাদের এক্সট্রা ডিটেলসে পড়া হয়ে গেল একবার। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাবো আমরা। পরবর্তী 16 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে, রক্ত প্রদানে সর্বজনীন দাতা কোনটি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি নাকি গ্রুপ ও, কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়। অ্যান্সার করো, তো সঠিক উত্তর দেখো হয়ে যাবে আমাদের অপশান ডি, গ্রুপ ও, এই গ্রুপের রক্তকে কী বলা হয়, সার্বজনীন দাতা। কেন বলা হয় এবং আমরা এক্সট্রা ডিটেলসে একটু জেনে নেবো, পড়ে নেবো। দেখো তাহলে প্রথমে মনে রাখবে যে রক্ত প্রদানে সর্বজনীন গ্রহীতা মানে সব প্রকারের রক্ত, এই যে চারটে আমাদের রক্তের গ্রুপ কী কী, এ বি, এ বি এবং ও, এই চারটে গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে কারা, এ বি পজিটিভ এই গ্রুপের রক্তটা হচ্ছে
সর্বজনীন গ্রহিতা, মানে সব প্রকারের রক্ত গ্রহণ করতে পারবে। ঠিক আছে, এবার আমরা এখানে দেখো পড়ে নেবো যে এবি পজিটিভ রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলে। কারণ বলে, কারণ এবির পজিটিভ রোগীরা সমস্ত রক্তের গ্রুপ থেকে লোহিত রক্তকণিকা বা রক্ত গ্রহণ করতে পারে। ঠিক আছে, এবার এরপরে মনে রাখবে যে সর্বজনীন দাতা হচ্ছে ও গ্রুপের রক্ত সব গ্রুপের রক্তকে রক্ত দিতে পারবে। এবার এটা কেন বলা হয় এটা আমরা পড়ে নেবো। দেখো, রক্ত গ্রহণকালে ও গ্রুপের গ্রহিতা কেবল নিজ গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে, তবে দাতা হিসাবে এরা গ্রহণ করতে পারে ও গ্রুপের, হ্যাঁ, এবং দাতা হিসেবে কি মনে রাখবে, দাতা হিসেবে এরা প্রত্যেক গ্রুপকে যেমন এবি এবং ও রক্ত দিতে পারে। এই কারণে ও গ্রুপের রক্তদাতাকে বলা হয় সর্বজনীন দাতা। তাহলে আমাদের সর্বজনীন দাতা, সর্বজনীন গ্রহিতা, আশা করছি তোমাদের বোঝা গেছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো। পরবর্তী প্রশ্ন 17 নম্বর, দেখো কী রয়েছে, বেরিং প্রণালী কোথায় অবস্থিত? এটা ভূমধ্যসাগর, উত্তর প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর নাকি দক্ষিণ প্রশান্ত মহাসাগর? বেরিং প্রণালী কোথায় অবস্থিত বলো দেখি। তো এটা অবস্থিত হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগরে। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেখো এটা তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষায় এসছে এবং তোমাদেরও আসবে। পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে কি বলা হয়? মানে পতঙ্গ সংক্রান্ত পড়াশোনাকে, বিভিন্ন সংক্রান্ত পড়াশোনা নিয়ে আমরা এক্সট্রা ডিটেলসে পড়বো। তার আগে আমরা এটা জেনে নেবো যে পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে কি বলা হয়। এন্টোমোলজি, পেডোলজি, ইনসেক্টোলজি নাকি অ্যাডিলজি? বলো দেখি অ্যান্সার কী হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ, পতঙ্গ সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার আমরা বিভিন্ন বিষয় সংক্রান্ত অধ্যয়ন সম্পর্কে একটু এক্সট্রা ডিটেলস পড়ে নেবো। দেখো, বিভিন্ন বিষয় সংক্রান্ত অধ্যয়ন, প্রথমে মনে রাখবে পেডোলজি, এটা হচ্ছে মৃত্তিকার অধ্যয়ন, মৃত্তিকা সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় পেডোলজি। এপিকালচার কাকে বলা হয়? মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার, মনে রাখবে। পিসিকালচার কাকে বলা হয়? মৎস্য চাষকে বলা হয় পিসিকালচার, পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। সেরিকালচার কাকে বলা হয়? রেশম চাষকে বলা হয় সেরিকালচার। হেমাটোলজি কাকে বলা হয়? রক্ত সংক্রান্ত বিদ্যা, এটাকে বলা হয় হেমাটোলজি। হর্টিকালচার কোনটাকে বলা হয়? উদ্যান পালনকে বলা হয় হর্টিকালচার। পোলট্রি ফার্মিং কাকে বলা হয়? দেখো, পোলট্রি ফার্মিং, তো এটা হচ্ছে হাঁস মুরগির পালন, এটাকে বলা হয় পোলট্রি ফার্মিং। সাইকোলজি, এটা হচ্ছে মনোবিদ্যা সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় সাইকোলজি। এবং জিওলজি হচ্ছে ভূতত্ত্ববিদ্যা সংক্রান্ত পড়াশোনা। ঠিক আছে, আর পতঙ্গ সংক্রান্ত পড়াশোনা হচ্ছে এন্টোমোলজি, আমরা এখনই পড়লাম। তাহলে এই সবগুলো আমরা কিন্তু ভালো করে পরীক্ষায় মুখস্থ করে যাব পরীক্ষা দেওয়ার আগে, তাহলে কিন্তু আমাদের কোশ্চেন যেখান থেকে পড়ুক না কেন যেন বাদ না যায়। ঠিক আছে, চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন ইতিহাস থেকে আবারও 19 নম্বর কী রয়েছে, যে শকাব্দের প্রবর্তক কে, মানে কে শকাব্দ প্রবর্তন করেছিল? কনিষ্ক, বিক্রমাদিত্য, রুদ্রদমন নাকি অশোক? বলো দেখি। তো অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো এখানে আমরা একটু এক্সট্রা ডিটেলস এবার কী পড়বো। দেখো 78 খ্রিস্টপূর্বাব্দে, দেখো এটা মনে রাখবে খ্রিস্টাব্দে নয়, এটা হচ্ছে 78 খ্রিস্টপূর্বাব্দে কুষাণ সাম্রাজ্যের সম্রাট কনিষ্ক শকাব্দের সূচনা করেছিল। তাহলে অনেক সময় কোশ্চেন আসে কনিষ্ক, দেখো আমরা তাহলে কতগুলো কোশ্চেন আমরা এখান থেকে পড়ে নেবো একটা এক্সট্রা ডিটেলসের মাধ্যমে। যে কুষাণ সাম্রাজ্যের তোমার সূচনা, মানে কুষাণ সাম্রাজ্যের প্রবর্তক হচ্ছে বা সম্রাটের সূচনা করেছিল কে? কনিষ্ক। কত সালে? 78 সালে। তাহলে পড়া গেল। এরপরে আমরা দেখো কনিষ্কের রাজধানী ছিল কোথায়? পুরুষপুর, যেটা বর্তমানে পেশোয়ার, এবং মথুরা হচ্ছে দ্বিতীয় রাজধানী। তাহলে অনেক সময় পরীক্ষায় এটাও কোশ্চেন আসছে যে কনিষ্কের দ্বিতীয় রাজধানী কোনটা? তখন অ্যান্সার হয়ে যাবে কিন্তু মথুরা। ঠিক আছে, প্রথম রাজধানী হচ্ছে পুরুষপুর, যেটা বর্তমানে পেশোয়ারও বলা হয়, অনেক সময় অপশানে তোমাদের পেশোয়ারা থাকবে, এবং কনিষ্কের দ্বিতীয় রাজধানী হচ্ছে মথুরা। এবং কনিষ্ক ছিলেন দেখো কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট, এটা আমরা মুখস্থ রাখতে হবে। এবং কুষাণ রাজা কনিষ্ককে দ্বিতীয় অশোকও বলা হয়, এটাও বারবার পরীক্ষায় কোশ্চেন আসে যে দ্বিতীয় অশোক কাকে বলা হয়? তখন অ্যান্সার হয়ে যাবে কনিষ্ক। তাহলে কনিষ্ক সম্পর্কে আমরা প্রচুর এক্সট্রা ডিটেলস পড়ে নিলাম, সব মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। পরবর্তী প্রশ্ন 20 নম্বর, দেখো কী রয়েছে, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? কোন ঘটনার জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? জননিরাপত্তা আইন, ভার্নাকুলার প্রেস আইন, অস্ত্র আইন নাকি রাওলাট আইন? বলো দেখি, অ্যান্সার করো কী হবে। সঠিক উত্তর হয়ে যাবে এটা রাওলাট আইনের কারণে হয়েছিল। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসছি, দেখো 21 নম্বর কী রয়েছে, নিম্নের কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন? তাহলে আমরা দিন ইলাহির সদস্য কে ছিল? দিন ইলাহির প্রবর্তক করেছিল কে? আকবর। আচ্ছা, এই সদস্য কে ছিল? তাহলে বলো দেখি, তানসেন, টোডরমল, রাজা মানসিং নাকি রাজা বীরবল?
তো অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে আমাদের রাজা বীরবল, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। 22 নম্বর কী রয়েছে দেখো, সবচেয়ে খাঁটি লোহা কোনটি? সবচেয়ে খাঁটি লোহা রড আয়রন, ঢালাই লোহা, ইস্পাত নাকি কোনোটি নয় অপশানগুলোর মধ্যে? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রড আয়রন হচ্ছে সবথেকে খাঁটি লোহা, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভাসমান শহর দেখো, ভাসমান শহর কোনটিকে বলা হয়, মানে কোন নিচের অপশানগুলোর মধ্যে? তুরিন, আমস্টারডাম, ট্রিয়েট নাকি ভেনিস, কোনটাকে ভাসমান শহর বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে ভেনিসকে বলা হয় ভাসমান শহর, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে, নীল লোহিত এটা কার ছদ্মনাম? বলো দেখি, ছদ্মনাম রিলেটেড কোশ্চেন পরীক্ষায় আসে বারবার। সুনীল গঙ্গোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায়, যার ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। ঠিক আছে, এইখানে আমরা আবার বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম সম্পর্কে পড়ে নেব। দেখো বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম, প্রথম আসছি আমরা কমলাকান্ত, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, মনে রাখবে। অনিলা দেবী এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। ধূমকেতু ব্যাঙাচি এটা কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। স্বপন বুড়ো এটা হচ্ছে অখিল নেওগির ছদ্মনাম। আচ্ছা, ভানু সিংহ আন্নাকালী পাকরাশি এটা বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর এর ছদ্মনাম। মৌমাছি এটা হচ্ছে বিমল ঘোষ, মৌমাছি হচ্ছে বিমল ঘোষের ছদ্মনাম। হুতুম প্যাঁচা হচ্ছে কালী প্রসন্ন সিংহ। বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। আচ্ছা, টেকচাঁদ ঠাকুর এটা হচ্ছে প্যারীচাঁদ মিত্র, এবং নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, যেটা আমাদের কোশ্চেনে ছিল নীল লোহিত কার ছদ্মনাম, তাহলে সুনীল গঙ্গোপাধ্যায় হয়ে যাবে অ্যান্সার। তাহলে এইগুলো তোমরা যদি সব মুখস্থ করে যাও তাহলে কিন্তু পরীক্ষায় আর কোশ্চেন কিন্তু একদম বাদ যাবে না, এখান থেকেই পড়বে। এবং এগুলো বারবার এগুলো শুধু এক্সট্রা তোমার বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম তো প্রচুর আছে, তোমরা যে কোনো বই খুঁজলে বা গুগল করলে পেয়ে যাবে, কিন্তু এইগুলো হচ্ছে যেগুলো বারবার তোমাদের বিভিন্ন পরীক্ষা থেকে সাম্প্রতিক এসছে, সেগুলো থেকে আমি যেগুলো বারবার এসছে সেগুলোকেই বলছি, সব বলছি না যেগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটাই। হ্যাঁ, চলো এটুকু মনে রাখলে হবে। পরবর্তী এবং লাস্ট কোশ্চেন তোমাদের আজকে ক্লাসে দেখো কী রয়েছে, শীতকালে উলের জামা শরীর গরম রাখে, এটা এর কারণ কি? তাপ সরবরাহ করে, এটা তাপ বিকিরণ করে না, বাইরের বায়ুকে শরীরের সংস্পর্শে আসতে দেয় না, নাকি শরীর থেকে তাপকে বাইরে যেতে দেয় না? কোনটার কারণে শীতকালে উলের পোশাক পরলে গরম বোধ হয়? কারণ তাপ এটা বিকিরণ করে না, এর জন্য এটা হয়ে থাকে, অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। ঠিক আছে, তো এই ছিল আমাদের 25খানা কোশ্চেন। যদি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। এবং আজ থেকে আমরা নেক্সট প্রতিদিন 25টা করে কোশ্চেন ডিসকাস করবো মক টেস্টের আকারে। তোমরা কিন্তু যারা নিজে অ্যান্সার করলে প্রত্যেকটা 25টা কোশ্চেনে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে 25টার মধ্যে কতগুলো সঠিক হলো। ঠিক আছে, 25এর মধ্যে কতগুলো সঠিক হলো, তোমরা কিন্তু অবশ্যই 25টা কোশ্চেনের মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুল করবে না। তাহলে তোমাদের এক মক টেস্টের মতো এটা প্র্যাকটিস হয়ে যাবে। এবং যারা আলিপুরদুয়ার থেকে দেখছো তাদের কিন্তু সামনে আর মাত্র মোটামুটি বেশি দিন নাই, মাত্র 2 মাস হাতে সময়, তো তার ভালো করে প্রিপারেশান করতে থাকো। এবং অন্যান্য জেলা থেকে যারা দেখছো তারা কিন্তু এখন থেকে প্রিপারেশান করতে থাকো, তাহলে খুব ভালো একটা প্রিপারেশান হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।